জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ম্যাট বিশিষ্ট মজলুম জাতীয় আইকন শহীদ হাদি শাহ মায়ের বোন মাসুমা হাদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যেহেতু রয়ের প্রধান এখানে বাংলাদেশে বেড়াতে এসেছেন পরাগ জৈন, তাকে উনি বলেছেন মেঘ না চাইতে বৃষ্টি, ও এসে ধরা দিয়েছে, ওকে ধরে এখন তাকে শাহিন গেটির পুল আর গেটি ধরে ফেল এই টাইপের একটা ব্যাপার, এবং ওরে ধরে এখন জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জানতে হবে যে শহীদ হাদি শাহ মায়ের যে হত্যাকারীরা আছে ওরা কোথায় আছে, কেন আছে, কিভাবে গেল, পালিয়ে গেল, এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রয়ের প্রধানকে বাংলাদেশে ধরে ফেলতে হবে। ডিজিএফআই এর আমন্ত্রণে রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন, 4 সদস্যের একটা প্রতিনিধি দল নিয়ে খুব সংক্ষিপ্ত একটা সফর করে গেলেন এবং এই সময় মাসুমা হাদির আবদার এবং যে একে ধরে ফেলতে হবে, ধরে কিলিয়ে কাঁঠাল ভর্তা করে এইসব খোঁজখবর নিতে হবে। তো ওই ফেসবুক পোস্টের নিচে একজন গিয়ে আবার দেখলাম কমেন্ট করেছেন যে এরা কি খায়, এরা শুকনা ভিজা তিতা মিঠা কিছুই কি ছাড়ে না। শুনতে হাসির কথা মনে হলো, আমার কাছে মনে হয় না যে এরা কিছু একটা খেয়ে এইসব বলে। এটা হচ্ছে আমাদের এই লেভেলের এই যুগের এই কালের একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে এরা বিশ্বাস করে যে রয়ের প্রধানকে বাংলাদেশে সরকারি সফরে বেড়াতে আসলে তাকে ধরে ফেলা যায় এবং ধরে ফেলে একে মব করে জিজ্ঞাসাবাদ করা যায়। এটা যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড, সেই সময় এসে তারেক রহমান একটা বিপদে পড়ে গেছেন, কারণ এরাই হচ্ছে তার সমর্থক বেজ, এরাই হচ্ছে তার যাদের বল ভরসায় উনি ক্ষমতায় আছেন বা যাদের সমর্থনে তিনি আছেন। এই যে উগ্র ভারত বিদ্বেষের নামে একটা কাল্পনিক শক্তির মাধ্যমে তিনি আছেন, এদেরকে আবার ওনাকে খুশি করে রাখতে হয় এবং এই খুশি করে রাখার কারণেই এখন আমি আবার ওই গল্পে চলে যাই। একজন রিক্সাওয়ালা প্রতিদিন এসে তার বউকে মারে, মানে সারাদিন পরিশ্রম করে এসে বউকে অনেক কিলায়। তো একদিন এসে তার বউকে মারতেছে না, তো বউ ঘোরাঘুরি করছে এদিকে ওইদিকে। সাধারণত প্রতিদিন এসে বউকে মারে, বউ মারার পর কিছুক্ষণ কান্নাকাটি করে, তারপর রিক্সাওয়ালা ভাত টাত খেয়ে তারপর আবার বেরিয়ে যায়। তো এখন তো কিছু হয় না, তো রিক্সাওয়ালা খুব অবাক হয়ে বললো, কি রে কি ঘটনা, খালি ঘোরাঘুরি করস? তো বউ মানে ছ্যাং করে বলতেছে, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে বউ ওয়েট করতেছে, মায়ের খাবে, মায়ের খায় কান্নাকাটি করে তারপরে গোসল করতে যাবে। তো এই গোটা জাতি এখন তারেক রহমানের প্রতি বসে আছে যে গেলে যা, না গেলে না, ভাই একটা কিছু বল। ভারতে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, এই উত্তেজনায় বিগত কয়েকদিন ধরে ঘুম নেই। প্রত্যেকে এটা নিয়ে অনেক গবেষণা করছেন, চিন্তা ভাবনা করছেন, কিন্তু তারেক রহমান যাবেন কি যাবেন না কিছুই বলেন না। একটা কিছু কো গোলাপি, একটা কিছু কো। তারেক রহমান যেহেতু কিছুই বলেন না, আমি দেখলাম যে আর আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না। বাকি আমাদের সব কলিগ কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে যাচ্ছেন। এখন আমার উচিত হচ্ছে একটা ভিডিও বানিয়ে তারেক রহমানকে একটু পরামর্শ দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া। তারেক রহমানের ভারতে যাওয়ার 2টো নিমন্ত্রণ আছে। একটা হচ্ছে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হয়। ফেব্রুয়ারির 16 তারিখে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সস্ত্রী সকন্যা সহ মানে সপরিবারে ভারতে অফিসিয়াল সফরের জন্য নিমন্ত্রণ জানিয়েছে। দ্বিতীয় আমন্ত্রণ যেটা নিয়ে এখন খুব বেশি কথা হচ্ছে, যেটা হচ্ছে যে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসাবে তারেক রহমানকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেই দাওয়াতপত্রে আবার তার নামের আগে প্রধানমন্ত্রী লেখা হয় না। এটা নিয়ে আমাদের মধ্যে একটু রাগ গুসা ও আছে, বাট ভারত সহজ ভাষায় বললে এক ধরনের ফাজলামো করেছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরা তো তাকে প্রধানমন্ত্রী হিসাবে আগেই দাওয়াত দিয়ে দিয়েছি, এটা প্রধানমন্ত্রীর দাওয়াত না, এটা হচ্ছে বিমস্টেকের দাওয়াত। বিমস্টেক হচ্ছে গিয়ে আমাদের একটা আঞ্চলিক সংস্থা যেটার মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া বাকি বেশ কিছু আছে এখানের মধ্যে। এটাকে বলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা দেখে দেখে পড়তে হবে ভাই, এত লম্বা জিনিস আমি বলতে পারবো না। এটা মেম্বার হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। পেয়ারা পাকিস্তান নাই, দুঃখের বিষয়। যাই হোক, যেটা আর ব্রিক্সটা হচ্ছে গিয়ে একটা বড় মাস্তান সংগঠন তারা চেষ্টা করছে বানানোর, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে একটা জিনিস বানাতে চাচ্ছে। এটার মূল উদ্যোক্তা হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আমরা সাউথ আফ্রিকা। আমরা সিরিয়ালি বলি ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা।
তো তারা যখন ঘুরে ঘুরে সম্মেলন করে, আমরা ব্রিক্সে ঢোকার চেষ্টা করেছিলাম যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তারা ওইটা নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছিল, আশা ভরসা ছিল। তো সেটার যখন সম্মেলন হয় আশেপাশের নেতাদেরকে তারা দাওয়াত দেন এবং বিমস্টেকের সভাপতি হিসাবে তারেক রহমানকে দাওয়াত দিয়েছে। এখন উনি যাবেন কি যাবে না এটা নিয়ে অনেক ধরনের টেনশন আছে। আমার পরামর্শ হচ্ছে তারেক রহমানের প্রতি, আপনি এটাতে যাবেন না। কেন এটাতে যাবেন না? প্রথম কথা হচ্ছে মাসুমা হাদি মার্কা আপনার যেসব লোকজন আছে যারা সব সময় মনে করে যে সবকিছু নিয়ে মব করা যায়, মব যাদের জীবন যৌবন পরিকল্পনা, এরা একটা বিরাট উৎসাহ উদ্দীপনা আছে। এই যে আপনি ভারতীয় অ্যাম্বাসেডারকে পাশে না বসিয়ে বামে বসেছেন, তো আমরা খুবই উদ্দীপ্ত হয়েছি, খুবই খুশি হয়েছি। উনি দুই হাতে আপনার হাত চেপে ধরেছে, আপনি এক হাতে ধরেছেন। ফেসবুকে এইসব সিজনাল দেহভঙ্গি ভাষা বিশারদ তৈরি হয় এইসব ক্রাইসিসে। এই হাত হ্যান্ডশেক দিয়ে কি বোঝানো হলো, আঙ্গুল বাঁকা করলে কি হয়, সোজা করলে কি হয়, যিনি করেন এবং যিনি করেন না এর বাইরে বাকি সবাই। এখন চ্যাট জিপিটি তৈরি হয়েছে, চ্যাট জিপিটি দিয়ে আমরা এগুলো অনেক গবেষণা করে বলতে পারি। তো এখন আপনি একটা আপার হ্যান্ডে আছেন, কিন্তু সেই আপার হ্যান্ড নিয়ে আপনি যদি ওইখানে যান, মুশকিলটা কোথায়? এখানে অনেক বড় বড় নেতা থাকবেন। এই দাওয়াতটাকে আমি এইভাবে দেখি, দুটো দাওয়াত। ধরেন আমার একজন প্রতিবেশী আমাকে একটা দাওয়াত দেয়, তার সাথে আমার ধরেন কিছু ইস্যু আছে, সীমানা নিয়ে ইস্যু আছে, পানি নিয়ে ইস্যু আছে, বিভিন্ন জিনিস, আমার বাসার ছাদের পানি তার উপরে পড়ে বা তার আমার উপরে পড়ে, শব্দ হয়, নোংরা পড়ে, এইসব নিয়ে। তো ও বললো যে ভাই একদিন আসেন, খুব চা খাই, একসাথে বসে চা খাই, একদিন আমার বাসায় আস। এটা হচ্ছে দ্বিপক্ষীয় একটা বৈঠকের সুযোগ তৈরি হয়। আর আরেকটা হচ্ছে তার বাসায় অনেক লোকজন আসবে, ধরেন তার বোনের পানচিনি, সে আমার দেখে বললো আরিফ ভাই শুক্রবারে আমার বাসায় বোনের পানচিনি, আপনিও চলে আইসেন। এটা হচ্ছে ভিন্ন দাওয়াত। ওইখানে আমি আসলে একজন পর্যবেক্ষক হিসেবে যাচ্ছি, আমার কোনো কাজ নাই। ওই পানচিনির অনুষ্ঠানে গিয়ে বর পক্ষ কনে পক্ষ কথাবার্তা বলছে, ওই সময় আমি যদি বলি যে ভাই আমার পানিটা কি করলেন, পানি কি করলেন, তাহলে গৃহকর্তা বল ভাই এসব নিয়ে পরে আলাপ করেন, দেখেন না মেহমান নিয়ে বিজি আছে। সো ব্রিক্সে যদি তারেক রহমান যান, তার একই অবস্থা হবে। তিনি ওইখানে অন্যান্য বড় বড় মেহমানদের চাপে পড়ে আমরা দ্বিপক্ষীয় কথাবার্তা তাদের সাথে, ভারতের সাথে আমাদের বলতে হবে, এগুলো বলার সুযোগ আমরা পাবো না। কিন্তু তারেক রহমান যদি একেবারেই ভারতে না যেতে চান বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা তৈরি করতে না চান, এটা যদিও আমাদের ব্রেইনলেস ক্রিয়েচার যে সমর্থকরা আছে তাদেরকে অনেক বেশি উৎসাহিত উদ্দীপনা করবে, আমাদের মতো যাদের, আমাদের একটা সুবিধা হচ্ছে কি আমাদের ব্রেন নেই, ব্রেন ক্যান্সারের কোনো ভয়ও নাই। তো এই ধরনের লোকজন খুব খুশি হবে যে আমরা হ্যান্ড জেস্টার দেখিয়েছি, এটা দেখিয়েছি, ওটা দেখিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত এবং বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে কিছু কিছু জিনিস খুব দ্রুতই সমাধান করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ধরেন গঙ্গা পানি চুক্তি, যেটা এই বছর শেষ হয়ে যাচ্ছে। 30 বছর মেয়াদী এই চুক্তিটা শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর প্রথম মেয়াদে করেছিলেন, যার কারণে অবশ্যই ভারত আমাদের সাথে অনেকগুলো অভিন্ন নদীতে পানি নিয়ে সবসময় ফাতরামি করে, ফাতরামি শব্দটা ভদ্রভাবে যদি বলি, কিন্তু গঙ্গাতের মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে আমরা কিছু কিছু পানি পাচ্ছিলাম। এটা এখন কি হবে? 30 বছর শেষ হয়, কারণ এটার সাথে আমাদের কৃষি নির্ভর দেশের কৃষি, নদী প্রবাহ, অনেকগুলো ইস্যু আছে, এটা একটা সলভ করতে হবে। অন্যান্য জায়গায় আপনি ধরেন এখন যে কাঁচামরিচের যে দাম, কাঁচামরিচটাও তো আমাদেরকে ভারত থেকে আনতে হয়। এবং এর আগে যেটা ছিল ডক্টর ইউনূসের উম্মাদ সরকারের সময় আমরা অনেক এই যেমন জোশালো কথাবার্তা প্রকাশ্যে শুনেছি, কিন্তু আপনারা জানেন যে ওই সময় আমরা প্রথম আবিষ্কার করলাম ভারতের বেশ কিছু পোর্ট দিয়ে বাংলাদেশের এক্সপোর্ট প্রোডাক্ট যায়, এবং সেগুলো ওই সময় যেতে না পারার কারণে, যেহেতু সম্পর্কটা বেশি তিক্ত হয়ে গিয়েছিল, এর একটা খুব খারাপ প্রভাব কিন্তু বাংলাদেশের এক্সপোর্টে পড়েছে। কিভাবে পড়েছে? আপনারা যারা দেশে আছেন, আপনারা গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন, আপনাদের ভাই বন্ধু কলিগ আত্মীয় স্বজন, তাদেরকে একটু জিজ্ঞেস করলে দেখবেন যে বাংলাদেশে এখন অর্ডারের কি অবস্থা, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের কি অবস্থা। এটা ওইটাই যে একমাত্র কারণ তা না, কিন্তু ওইটা একটা বিরাট কারণ ছিল বা একটা কুপ্রভাব এখানে আছে। সো ইকোনমির কারণে ভারতের সাথে আমাদের একটা বিরাট সম্পর্ক রাখতে হবে। আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা, এটার যে টাকা পয়সা এখন রাশিয়াকে ফেরত দিতে হবে, সেটা 2028 সাল থেকে তাদেরকে ফেরত দিতে হবে। এই $11 বিলিয়ন যে ঋণ চুক্তি আছে, এই টাকাটা রাশিয়া এখন বলছে যে তারা ভারতীয় রুপিতে নিতে চায়, যেহেতু তাদের সাথে তারা US ডলার ব্যবহার করতে পারছে না, তাদের বড় ব্যাংকগুলো বিভিন্ন ধরনের স্যাংশন আছে, আমেরিকার সাথে তিক্ততা আছে, তারা এখন এটাকে চাচ্ছে ভারতীয় রুপিতে নিতে। এর মানে হচ্ছে এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এটা আসলে পুরোটাই ভারতের লাভ। কারণ হচ্ছে
কিভাবে লাভ? আমরা রুপি কিনে দিতে হবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডেফিসিটটা হচ্ছে 10:1, মানে আমরা 10 টাকার জিনিস কিনলে 1 টাকার জিনিস বিক্রি করতে পারি। সো বাকি 9 টাকা ভারত আপার হ্যান্ডে আছে, এবং যেহেতু আপার হ্যান্ডে আছে আমাদের কাছে এনাফ, আমরা যে রুপি টু রুপি ব্যবসা করবো সেটা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের ইউএস ডলার দিয়ে রুপি কিনতে হবে, এবং সেই রুপি রাশিয়া নিয়ে যাবে। রাশিয়ার যেটা, ভারতের যেটা লাভ হচ্ছে যে রাশিয়া এখন ওই রুপি তো আর রাশিয়া কাজ করতে পারবে না, তাদের ভারত থেকে ওই পরিমাণ টাকার পণ্য এবং অন্যান্য জিনিস কিনতে হবে, বা তাদেরকে ওইখানে একটা অ্যাডজাস্ট করতে হবে। এটা রাশিয়া এবং ভারতের মুশকিল। কিন্তু বাংলাদেশের মুশকিল হচ্ছে যদি ডলারের দাম ওঠানামার সাথে রুপির দাম ওঠানামা করার একটা ব্যবস্থার মধ্যে ফেলে দেয় ভারত আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের এই রূপপুর যে টাকা আমরা ফেরত দেবো এখানের মধ্যে বাংলাদেশ লস করবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ফিক্স করে ফেলতে হবে। ডলার রেট কি হবে, কতটুকু টাকা দিব যদি আমরা ভারতীয় রুপিতে দিতে চাই। বাংলাদেশ এখনো কনফার্ম করে নাই, বাট আমার কাছে মনে হয় যে খুব বেশি অপশন আমাদের নাই। আমরা অনেকগুলো অপশন এর আগে এক্সপ্লোর করেছি, খুব একটা সুবিধা নেই। সো এই বড় বড় ইস্যুগুলো আছে, মানে রাজনীতির ইস্যুতে আছে যে শেখ হাসিনা ওইখানে আছেন। এখন আপনি ওইটা হয়তো বলে কিছু ভিউ কামানো যায়, বা কিছু লাইক কামানো যায়, কিছু হাততালি কামানো যায়, যে আমরা যদি বলি মাসুমা হাদি মার্কা, মানে ব্রেনলেস ক্রিয়েচার বলবো না, মানে যাদের ছোটবেলা বিভিন্ন কারণে আয়োডিন ঘাটতি হয়েছে, তারা যদি বলেন যে তারেক রহমান ওইখানে যায় না, আপনি গেলে আপনারা আটকায় শেখ হাসিনার প্রধানমন্ত্রী করে পাঠায় দিব, আপনারা ওইখানের মধ্যে আটকায় ফেলে দেবে, এই ধরনের বুদ্ধি তারেক রহমানকে দিতে পারে। কারণ তারেক রহমানের আশেপাশে আমি যাদেরকে দেখি তাদের অনেকের বুদ্ধির লেভেল আসলে ওই লেভেলে। তো এইসব কারণে এবং তার এই অন্ধ সমর্থকদের সব কে তিনি খুশি করার জন্য একেবারে যদি ভারতের সাথে খুব বেশি সম্পর্ক ছেদের জায়গায় যান, সেটা মনে হয় বাংলাদেশের জন্য খুব একটা সুবিধাজনক হবে না। এবং এটা যে সুবিধাজনক হবে না, বিশ্বের জ্ঞানকুল শিরোমণি আমাদের সাবেক নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বুঝেছিলেন। আপনারা দেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা ওনার জেনে ছিলেন, উনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে ডক্টর ইউনূস ওনাকে বলছিল যে দাওয়াত দেখ না দেখ একটু অন্য রাস্তায় যাওয়ার সময় একটু দিল্লি নেমে যাওয়া যায় না। মানে ওই প্যারেশানিটা ডক্টর ইউনূস, যিনি গর্বের সাথে বলতেন আমরা পৃথিবীর কোথাও যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে, তিনিও টের পেয়েছিলেন। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা বেশ নাজুক। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সমমর্যাদার ভিত্তিতে হতে হবে, কিন্তু সমশত্রুতার মাধ্যমে হবে না। বেশ কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো বাংলাদেশের পক্ষ থেকে ইমিডিয়েট সলভ করা প্রয়োজন, এবং এগুলো সলভ করার জন্য তারেক রহমান যদি ভারতে যান, এই বিমস্টেক, ব্রিক্স এইসব ইস্যুতে নয়, সম্পূর্ণ আলাদাভাবে পরবর্তীতে বা আগে প্রধানমন্ত্রী হিসাবে যদি যান, তাহলে সেটা ওনার জন্য, ওনার সরকারের জন্য, সকলের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশের ইকোনমি এখন ধুকছে, বিদ্যুতের যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, পাইপলাইন দিয়ে আমরা আগে শুনতাম শেখ হাসিনা সব গ্যাস পাঠায় দেয়, এখন শুনি না পাইপলাইন দিয়ে শেখ হাসিনা পাইপলাইন বানাইছিল ডিজেল আনার জন্য, এবং সেই ডিজেল পাওয়ার জন্য আমাদের যে অবস্থা, এই জিনিসগুলো যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশের বিনিয়োগ সেক্টরের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, আমাদের পাওয়ার সেক্টরের ক্ষতি হবে, এবং এই যতগুলো ক্ষতি হবে সেই ক্ষতি শুধুমাত্র রাজুতে আয় বলে আর কি যেন আমাদের হাদি শাহমা গালি দিয়ে সমাধান করা যাবে না। মানে উগ্র সমর্থক গোষ্ঠীকে এটা দিয়ে হয়তো 1 দিন 2 দিন স্লোগান দিয়ে রেডি করে রাখা যাবে, কিন্তু পেটে ভাত না থাকলে, এর আগে আমরা দেখেছি 1 2 3 4 তারেক রহমানের কি মার বলে এরা স্লোগান দিয়েছে, এই স্লোগানটা ঘুরে ফিরে টিনের চালে কাউয়া তারেক রহমানকে সেখানে পাঠিয়ে দিবে এরা খুব দ্রুতই। সুতরাং ভারতের সাথে তারেক রহমান খুব শক্ত অবস্থান নেবেন, কিন্তু কার্যকরী অবস্থান নেবেন, সেটাই আশা করছি। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী মিটিং করার পর উনি আবার দিল্লিতে চলে গেলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, তার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এই বৈঠক থেকে আমরা কি শিখলাম, এবং ভারত বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে তারেক রহমানের সরকার এবং নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, সেই নিয়ে এই বক্তব্যটা রাখছি। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে অনেক কিছু ঘটেছে, আবার তেমন কিছুই ঘটেনি। বিশেষ করে গত বেশ কয়েকদিন, কিংবা আমরা যদি চীন সফর, তারেক রহমানের চীন সফরের ওই দিক থেকেও তাকাই, এবং একটু পেছন থেকে না তাকালে আমরা কিন্তু ভালোভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবো না। চীন সফরটা আমি আপাতত বাদ দিই। আমরা যদি সার্জিও গড়ের বৈঠক থেকে দেখি, আমরা দেখেছি সার্জিও গড়ের সাথে তারেক রহমানের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব,
তিনি বৈঠক করে বাইরে এসে সাংবাদিকদের সামনে তিনি যখন কথা বলছিলেন, তিনি অত্যন্ত উত্তেজিত, ঘর্মাক্ত, একেবারে নাজেহাল কন্ডিশনে আমরা তাকে দেখেছি। কেউ বলতে পারবে না যে খলিল সাহেবের বয়স 70 বা 75, বিটুইন 70 and 75 হওয়ার কথা তার বয়স। সে 79 সালে ফরেন সার্ভিসে ঢুকেছিল এবং ইউএন সিস্টেমে দীর্ঘদিন চাকরি করেছে, 40-50 বছরের তার কেরিয়ার। কেউ বলতে পারবে না, মনে হচ্ছিল যে একটা বয়স্ক মানুষ, কিন্তু তার এই পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলোতে তার 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা, এরকম তার মনে হয়েছে। সে এত উত্তেজিত ছিল এবং যাচ্ছে তাই ভাবে ব্যবহার করছিল, এটা আপনারা দেখেছেন। পরবর্তীতে দীনেশ ত্রিবেদী সাহেবের সাথেও বৈঠকের পর এবং প্রধানমন্ত্রীর সাথে তাদের বৈঠকের পর, এই বৈঠকগুলো সবগুলাতে কিন্তু খলিল সাহেব এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত থাকেন। তারপরে খলিল সাহেব সাংবাদিকদের সামনে আসলেন, অনেকটা কম্পোজড ছিলেন, অন্তত যদি আমরা সার্জিও গড়ের সাথে বৈঠকের সাথে তুলনা করি। তারপরও আমরা দেখলাম যে তার চোখে মুখে কিন্তু অতটা স্বস্তি নাই এবং তিনি নানান কথা বলেছেন। দুটো বিষয় যখন আমরা মিলিয়ে দেখি, তারেক রহমান সাহেবের যে মূল যে সমস্যা, উনি যে সমস্যা আসলে জড়িয়ে গেছেন 2024-এর জঙ্গি কোয়ালিশনের শরিক হিসাবে ক্ষমতায় এসে, যেটা শেখ হাসিনার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ছিল, যেটা আমাদের আসলে পররাষ্ট্রনীতির মূল নীতি হওয়া উচিত, যেটা আমরা বলতে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধুর সরকার, আমরা কিন্তু এটা অনুসরণ করি অন্তত নীতিগতভাবে, যে আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারেক রহমান কিন্তু এসেছেন যে ভারতের সাথে বৈরিতা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেফটি সিকিউরিটি নেওয়া এবং চীনের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নেওয়া, এই ধরনের একটা ধারণা নিয়ে জটিল কূটনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান সাহেব বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন। সেটা একেবারে কোনো জায়গায় কিন্তু কাজ করছে না। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক রচনার ক্ষেত্রে তারেক রহমানের একটা পাশাপাশি দেশ, অর্থাৎ প্রতিবেশী দেশ হিসাবে তো একটা বেসিক সম্পর্ক তৈরি করতে হবে। সেটা তারেক রহমান প্রথমেই জটিল করে ফেলেছেন। তারেক রহমানের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এরা এবং তারেক রহমানের যে সমর্থক গোষ্ঠী আছে, বিশেষ করে 2024-এর জঙ্গি কোয়ালিশনকে যারা সমর্থন করে, যারা জঙ্গি কোয়ালিশনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের হাতে পড়ে যাক, আওয়ামী লীগকে উৎখাত করুক, তারা চায়। এদের খেয়াল খুশি মিটাতে গিয়ে তারেক রহমান দুটো শর্ত দিয়ে দিয়েছেন। শর্ত দুটো কি? যে শেখ হাসিনাকে হয় গ্রেপ্তার করতে হবে, না হলে তার কণ্ঠ স্তব্ধ করতে হবে। এখন এই শর্ত যদি ভারত সরকার পূরণ না করে, তাহলে তো তারেক রহমান কোনো ধরনের এঙ্গেজমেন্টে কিন্তু ভারতের সাথে যেতে পারেন না। এটা তার এখন ইজ্জতের সওয়াল হয়ে গিয়েছে। এটা কি আপনারা লক্ষ্য করেছেন? এইটা হলো তারেক রহমানের পক্ষ থেকে, যে তার ইজ্জতের সওয়ালটা হলো ভারতকে ওই কাজ দুটার একটা করে দেখাতে হবে। আর ভারতের যে হাইকমিশনার আছে ত্রিবেদী সাহেব, এখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নরেন্দ্র মোদী সাহেব ত্রিবেদী সাহেবকে একেবারে রাইট একটা চয়েস করেছিলেন তার হাইকমিশনার হওয়ার ক্ষেত্রে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেটা সব জায়গায় শোনা গেছে, যে ভারত কিন্তু প্রাইম মিনিস্টার সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কটা দেখবে। সেটাই কিন্তু হচ্ছে। ত্রিবেদী সাহেব ভারতে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন। আপনারা সেই বৈঠকের ছবি দেখেছেন, একেবারে বিশাল একটা কক্ষে, যেখানে বোঝা যায় যে নরেন্দ্র মোদী সাহেব বৈঠক করেন, বড় বড় বৈঠক করেন তাদের সরকারের নানান মন্ত্রী বা সচিব এদের সাথে নিয়ে বা রাজনীতিবিদদের সাথে। সেখানে শুধু একা নরেন্দ্র মোদী এবং দীনেশ ত্রিবেদী। চিন্তা করুন, যেই দীনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির পারলে স্টুলে বসায়, অর্থাৎ টুলে বসে, আমরা যেটাকে টুল বলি, তারেক রহমান উনি নবাবের মতো বসে একদিকে সরিয়ে রাখেন। সেই দীনেশ ত্রিবেদী আবার তার স্বদেশে কিন্তু পূর্ণ মন্ত্রীর মর্যাদায় তার প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারেন। আবার একই দীনেশ ত্রিবেদীর চোখগুলো আপনারা খেয়াল করবেন, অত্যন্ত বুদ্ধিদীপ্ত চোখ। তার চোখই বলে দেয় যে মানুষটা অত্যন্ত জ্ঞানী।
তাকে বাংলাদেশে যত ধরনের অমর্যাদা করা হচ্ছে তিনি কিন্তু বলছেন যে আমি আপনাদের আদর আপ্যায়নে অত্যন্ত আনন্দিত, আমাকে সবাই সম্মান করছে। এটা সত্য, কারণ হাই কমিশনার যে সার্কেলগুলোতে বসেন এবং বাংলাদেশের প্রাইভেটলি যদি কোনো জঙ্গির সাথেও, উনি জঙ্গি বলতে জামাত হেফাজতের কারোর সাথেও বসলো, তারা তো তাকে সেই ঘৃণাটা দেখাবে না, ভিন্ন জিনিসটা দেখাচ্ছে। এইটা নিয়ে কথা বলছেন ত্রিবেদী সাহেব। আবার এটাও বলতে চাচ্ছেন যে তোমরা বাবারা যা করছো আমার সাথে, সেইটাকে আমি আসলে ইগনোর করে আমি একটা মুরব্বী হিসাবে দেখছি, যেটা তোমাদের অভ্যন্তরীণ কোন দল, বিএনপি, আওয়ামী লীগ কোন দল, বা তোমরা যেভাবে ভারতকে গালাগালি করো, এগুলার ঊর্ধ্বে উঠে আমি তোমাদেরকে একটা ফাদার ফিগার হিসাবে দেখছি। এটা কিন্তু ত্রিবেদী সাহেব স্থাপন করে ফেলেছেন, নিশ্চিত করে ফেলেছেন। এইটা আবার বাংলাদেশের 24-এর জঙ্গি কোয়ালিশনের এক ধরনের, উনি তাদেরকে একভাবে আপনি বলতে পারেন যে নৈতিকভাবে বা নৈতিক কিছু সাইকোলজিক্যালি তিনি তাদেরকে একটা ব্যাকফুটে ঠেলে দিয়েছেন, যে এত গালাগালি করি ভারতকে সব সময়, কিন্তু এই লোকটা কোনোভাবেই ক্ষিপ্ত হয় না। যেখানে দেখা যাচ্ছে আমেরিকান একটা অ্যাম্বাসেডর ইয়াংম্যান ক্ষিপ্ত হয়ে যায়, সার্জিও গোরো নিশ্চয়ই ক্ষিপ্ত হয়েছিল, না হলে তো খলিল সাহেবের এরকম দুরবস্থা হতো না। সেখানে কিন্তু ত্রিবেদী সাহেব যেই আবহ তৈরি করেছেন, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সাহেবের প্রেক্ষাপটে আমরা যদি দেখতে যাই বা ভারতের প্রেক্ষাপটে দেখতে যাই, সেটা সফল হয়েছে। এবং এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যে আপনার আজীবন যে অনুযোগ যে ভারত আধিপত্য বিস্তার করে, ভারত একসময় বলা হতো যে ব্রিক ব্রাদারলি অ্যাটিচিউড, মানে ওরা সবচেয়ে ভদ্র যে কথাটা বলে ভারত সম্পর্কে, সেটা হলো ভারত ব্রিক ব্রাদারলি অ্যাটিচিউড করে। এই দীনেশ ত্রিবেদী সাহেব কিন্তু ব্রিক ব্রাদার হিসাবে নিজেকে কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ব্রিক ব্রাদারের থেকে উনি অনেক এল্ডার ব্রাদার, বড় ভাই হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, একটা সিম্প্যাথেটিক উইথ ফুল এমপ্যাথি একজন বড় ভাই হিসাবে দীনেশ ত্রিবেদী তাকে প্রতিষ্ঠিত করেছেন। এখন এগুলা হলো আপনার রিপ্রেজেন্টেশনাল, বা আমরা বলবো যে আপনার বাহ্যিক ব্যাপারটা গেল এখানে। এখন ভেতরের ব্যাপারটা দেখুন। ভেতরের ব্যাপারটা হলো যে তারেক রহমানকে ভারতের সরকার অনেক ধরনের আপনার সহযোগিতা করতে চেয়েছে, অনেক ওয়ার্মথ দেখিয়েছে, অনেক আমি বলবো যে আমি সবসময় যেটা বলি আতিশয্য করেছে, সেগুলো কিন্তু আবার তারেক রহমান অত্যন্ত কোল্ডলি রিসিপ্রোকেট করছেন, যেটার মধ্যে আবার একটা সরকারের কোনো ম্যাচুরিটি নাই কি উনি যেভাবে দীনেশ ত্রিবেদীকে বসতে দেন, যেভাবে তার উপদেষ্টা মন্ত্রীরা বসতে দেয়, যেভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে অনেক দেরি করেছে। আপনারা জানেন যে অনেকে আবার ভুল করে বলেন যে দীনেশ ত্রিবেদী সাহেব আসার 15 দিন পরে উনি প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র দিতে, এটা তারেক রহমানের সরকার দেরি করেছে। এটা আসলে খুব একটা দেরি না, 15 দিন 10 দিন এটা নর্মাল। আসলে 6 দিন তো আমাদের এই উপমহাদেশে ডিপ্লোম্যাটরা কোনো জায়গায় জয়েন করলে 6 দিন তারা ছুটিতেই থাকেন, অর্থাৎ 6 দিন যদি ছুটি ধরেন, ছুটিতেও তারা চাইলে বা হোস্ট কান্ট্রি যদি ক্রেডেনশিয়ালস নেয়ার ব্যবস্থা করে রাষ্ট্রপতির সাথে দেখা হতে পারে। কিন্তু যদি আমরা সব টেকনিক্যালিটিস মিলিয়ে ধরি, আসলে 1 সপ্তাহ দেরি হয়েছিল, যেহেতু দীনেশ ত্রিবেদী সাহেব 6 দিন ছুটিতে থাকার কথা, 10 দিন বা 9 দিন। কিন্তু যে জায়গায় তারা দেরি করেছে সেটা হলো এইটার পরে 2-4 দিনের মধ্যে খলিল সাহেবের তার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে খলিল সাহেব তার 1 মাস 5 দিন পরে দীনেশ ত্রিবেদীকে দিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিলেন, যেটা সরাসরি আসলে ইন্ডিয়াকে অপমান করা এবং ওটা বোঝানোর জন্য যে এখন থেকে শেয়ানে চলবে। ইউনুস এবং তার জঙ্গি বাহিনী যেটা প্রতিষ্ঠা করেছিল, সেটা যে চোখে চোখ রেখে কথা বলবো। এগুলো আমরা সবাই কিন্তু জানি যা হয়েছে। তার সাথে এখন তারেক রহমান যা কিছু দাবি করছেন, যা কিছু, তার কোনোটাই কিন্তু ভারত কিন্তু পূর্ণ করছে না। আবার আচরণ দিয়ে ভারত ভালো ব্যবহার করছে, তারেক রহমানকে ভারতে নিতে চায়। এখন দেখা যাচ্ছে যে তারেক রহমান কোনো খবরে বের হয়েছে যে তারেক রহমান হয়তো, আমি জানি না এটা সূত্র কতটা সত্য, যে তারেক রহমান ব্রিক্স যে সম্মেলন হবে, যেখানে তিনি দাওয়াত পেয়েছেন, যে দাওয়াতপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি, যেটা একটা সরাসরি আসলে অপমান। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা আসলে কোনোভাবেই প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করতেই হবে, তারপরে তিনি ব্রিক্সের প্রেসিডেন্ট
বিমস্টেকের চেয়ারম্যান প্রেসিডেন্ট এগুলো, কিন্তু ওটা করেছে। এই অপমানটা করা হয়েছে কারণ তিনি তো প্রথমে দুটো দাওয়াতে সাড়া দেন নাই, তারেক রহমান সাহেব। এখন বলা হচ্ছে তারেক রহমান, আমি জানি না সত্য কি মিথ্যা, যে আগাম যাবে। আমার মনে হয় এটা তারেক রহমান গেলে তার পরাজয় হবে, যে তিনি যে শর্ত দিয়েছিলেন, ইন্ডিয়া তো কোনো শর্ত মানেনি। পাবলিকলি তারা শর্তটা দিচ্ছেন যে শেখ হাসিনাকে বন্দি করতে হবে অথবা তার জবান বন্ধ করতে হবে। কোনো শর্তই কিন্তু ভারত সরকার মেনে নিচ্ছে না। এবং যারা তারেক রহমানের সরকারকে উপদেশ দিচ্ছে, এইসব আমাদের মতো ইউটিউবে কথা বলে বা লেখে, তারা কিন্তু যেভাবে বলে দেখবেন যে ভারতের এটা করা উচিত, ওইটা করা উচিত। যখনই কোনো বাংলাদেশ থেকে তারেক রহমানের পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি বলে ভারতকে ওইটা করতে হবে, ওইটা করা উচিত, ওইটা করা উচিত, ভারত তো সেটা করবে বা করবে না, এটা ভারতের সিদ্ধান্ত। তাদের উচিত বলা যে তারেক রহমানের কি করা উচিত, কি করা উচিত নয়। এর মধ্যে অনেকে তারেক রহমানকে ভারতে যেতে নিষেধ করছে। এইটার মানে হলো যে তারেক রহমান কে যারা ভারতে যেতে নিষেধ করছে তারা সরাসরি জঙ্গি, স্বাধীনতা বিরোধী যেগুলো আছে, অর্থাৎ জামাত হেফাজত কোয়ালিশন, সেইটার মন রক্ষা করে কথা বলে। আর যারা বলে যে না, এইসব থাকা সত্ত্বেও তারেক রহমানের যাওয়া উচিত, তারা অবশ্য দেশের ভালোটা দেখেন এবং তারেক রহমানের সরকারটা ভালোভাবে ফাংশন করুক, এইটা চান। সুতরাং তারেক রহমানের উপর প্রেশার দুই ধরনের বুদ্ধিজীবী গ্রুপ থেকে আছে, যদিও এদের কারোই বুদ্ধি নাই এবং পররাষ্ট্র বিষয়ক বিষয়াবলী কিভাবে ব্যাখ্যা করতে হবে সেটা তারা বোঝে না, কারণ এরা জঙ্গিবাদে দীক্ষিত এবং বাংলাদেশের যে ভূরাজনৈতিক সিগনিফিকেন্স বলেন, বিপদ বলেন, এগুলা তারা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না বলে দেখবেন আপনার উন্মাদ শাহেদুজ্জামান বলে যে পাকিস্তানের মতো বাংলাদেশও পারবে, যে একই সাথে চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষা করবে এবং এই সুসম্পর্ক কাজে লাগিয়ে তারা ভারতকে ভেঙে দিবে, তারেক রহমানের সরকার বা যেই বাংলাদেশের যেই সরকার থাকুক। এই হলো ওদের আপনার চিন্তার সর্বোচ্চ বিকাশ, যেটা পরিপূর্ণ একটা উন্মাদনা। কারণ আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অস্থিতিশীল চিন্তা ভাবনা এবং ইনস্টেবিলিটির কারণে ভারত এবং চীন মোটামুটি তারা তাদের মধ্যে বোঝাপড়া বাড়াচ্ছেন এবং তাদের মধ্যে কনফ্লিক্টের অবস্থা, মানে কনফ্লিক্টের সম্ভাবনা অতীতের যে কোনো সময় চেয়ে এখন অনেক কমে এসছে। এই অবস্থায় তারেক রহমান সাহেব তার ইচ্ছে করে বলবো না, তিনি যে জটিল পরিস্থিতিতে, যে অন্যায্য পথে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই অন্যায্যতা পরিপূরণের জন্য যে জটিল রাজনীতিতে তিনি পররাষ্ট্র বিষয়ক নীতি বাস্তবায়নে যে জটিলতার মধ্যে পড়ছেন, সেটার দিকেই তিনি ধাবিত হচ্ছেন। তিনি অনেকটা আচরণ করছেন, মনে করেন যে দুইজন যদি লড়াই করে, দুই মুষ্টিযোদ্ধা, একজন দেখবেন যে পারে না, যে অ্যাংরি, সে হঠাৎ ঘুষি মারে। তারেক রহমান এটা করছেন, আর ভারত কিন্তু নীরবে ভালোভাবে তারা তাদের নীতিগুলো বাস্তবায়ন করে যাচ্ছে ঠান্ডা মাথায়। তাহলে এই অবস্থায় ভবিষ্যতে ভারত বাংলাদেশ, অর্থাৎ ভারত বাংলাদেশ তো আমি বলি না, কারণ আমরা দুটো বাংলাদেশ আছি। একটা বাংলাদেশ হলো তারেক রহমানের বাংলাদেশ, আরেকটা বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তারেক রহমানের বাংলাদেশের সাথে ভারতের নরেন্দ্র মোদী সরকারের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে? এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে ভারতে কিন্তু অন্য ধরনের বিভিন্ন ধরনের অথরিটি আছে, যাদের মধ্যে আবার অনেক ধরনের আপনার অপিনিয়ন ডিফার করে, যদিও দেশের ক্ষেত্রে তারা সবাই এক। এখন যেটা এই কথাগুলোর প্রেক্ষিতে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তারেক রহমান সরকার ভারতে যান কি না যান, তিনি অলরেডি এই জটিলতার মধ্যে হেরে গেছেন। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের, তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদী সরকারের কোনো রকম রাজনৈতিক সম্পর্কের বিস্তার ঘটবে না। ভারতে বাংলাদেশের বাণিজ্য বাড়াবে, এটা হবে না। ভারত বাংলাদেশে তার বাণিজ্য বৃদ্ধি করবে, এটা হবে। ভারত পানি দেবে না, তারেক রহমানকে সেটা মেনে নিতে হবে। এবং শেখ হাসিনার সরকারের বিষয়ে ভারতের সিদ্ধান্ত অনেকটা ডিপেন্ড করছে শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। কিন্তু শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নরেন্দ্র মোদী সরকার অনেকটা ইন্টারন্যাশনাল যে ইথিক্স আছে, নর্মস আছে, তার অধীনে নরেন্দ্র মোদী সাহেব বাধ্য যে
যেহেতু শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনাকে ভারতে তারা অত্যন্ত উচ্চ মর্যাদায় রেখেছেন, একজন প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে রেখেছেন। সেখান থেকে তিনি যখন বাংলাদেশে আসবেন সেখানে ভারতের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যায় শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এই বিষয়টাও কিন্তু তারেক রহমানের যে চাহিদা তার বিপরীত। এতগুলো বিপরীত দিক থেকে নিয়ে তারেক রহমান সাহেব, খলিল, হুমায়ুন কবির, এরা যত আপনার ক্রোধ, ঘৃণা, তাদের সমর্থকদের চাহিদা প্রকাশ করছেন, ভারত কিন্তু কোনোটাই পূরণ করছে না। পূরণ এটুকুন করছে যে ভারত বিনিময়ে তাদেরকে ভদ্রতা দিচ্ছে, কিন্তু সম্পর্ক উন্নয়ন যেটা হয় দুই দেশের মধ্যে, সেটা করার কোনো সম্ভাবনা তারেক রহমানের নাই। আমি যে বিশ্লেষণগুলো করছি এগুলো অত্যন্ত জটিল চিন্তা ভাবনা, আমি এটা নিয়ে আপনাদের আরো বলে যাব। এই ভিডিওটা এখানে আর লম্বা করতে চাই না। শেষ কথা এটাই বলবো যে দেখুন, এই যে তারেক রহমান বলুন বা 24-এর জঙ্গি কোয়ালিশনের ইউনুস বলুন, এরা দেখেন নিজেদের অন্ধত্ব, নিজেদের আপনার সংকীর্ণ যে দেশবোধ, জাতিবোধ, রাষ্ট্রবোধ আছে, সেইখান থেকে একটা দেশের অন্য দেশের সাথে সম্পর্ক বিকাশের পথটা রুদ্ধ করে রাখে, আর সেইটার আপনার কাফারা দিতে হয়, আপনার শাস্তিটা পায় ওই তারেক রহমান যে দেশকে এখন প্রতিনিধিত্ব করছেন সেই বাংলাদেশের মানুষ। সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও আছে, জঙ্গিরাও আছে, তারেক রহমানের সমর্থকরাও আছে। সেই তারা কি মূল্যটা দিচ্ছে? ক্রমাগত দরিদ্র হয়ে যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি লোডশেডিং, প্রায় 4000 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে বর্তমানে বাংলাদেশে। জিনিসপত্রের দাম বাড়ছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে ইউনূসের আমল থেকে, ইত্যাদি কিন্তু সাফার করছে বাংলাদেশের মানুষ। আর নিজেদের আধা উন্মাদনা, আধা লজিক্যাল চিন্তা ভাবনার এবং যেটা থেকে তাদের যে ইগো, তাদের যে মানুষকে দেখানো যে আমরা আমাদের মার আছে, ইজ্জত আছে, আমরা মাটি কামড়ে পড়ে থাকবো, পেটে ইট বেঁধে পড়ে থাকবো, তবু কারো কাছে মাথা নোয়াবো না। আসলে মাথা নোয়ানোর ধারণাটাই হলো এদের মধ্যে সংকীর্ণ, এবং মাথা নোয়ানো, মাথা ঊর্ধ্বে তোলা, এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গিরও ব্যাপার। জঙ্গি মৌলবাদী শ্রেণী এটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করে। বাংলাদেশে এটা আরো দুর্ভাগ্যের জিনিস হলো যে বাংলাদেশে এটা সম্পূর্ণরূপে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করে। অর্থাৎ এই জিনিসটা জনগণের মধ্যে জাগিয়ে রেখে যে মাথা নোয়াবো না, এইটার অর্থ হলো তাদের কাছে ৭১-এ যে পরাজিত হয়েছিলাম তার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। প্রতিশোধটা কি? বাংলাদেশের যে স্বাধীনতার পক্ষের মানুষগুলো আছে তাদেরকে পরাজিত করতে হবে। কিন্তু এই পরাজয়ের করার স্পৃহা তারাই পরাজিত হয়, দেশে পরাজিত হয়, বিদেশে পরাজিত হয়, এবং সার্বিকভাবে পরাজিত হয় বাংলাদেশের মানুষের শান্তি। বাংলাদেশের মানুষ যদি এটাকে অশান্তি নাও মনে করে, কিন্তু অর্থনৈতিকভাবে যে তারা দরিদ্র হয়ে গেছে সেই বাস্তবতা থেকে তো আপনি কোনোভাবেই কাউকে অস্বীকার করাতে পারবেন না।